ওয়েলকাম টু মাই চ্যানেল হোসাইন বাংলা ক্লাসরুম। আজকে মাধ্যমিক 2026 যে স্কুল বোর্ডের বাংলা পরীক্ষা হলো, তার আজকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং ইংলিশ টু বেঙ্গলি প্রশ্নের সমাধান করব। চলো একটু উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন দেখো, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার বন্ধ হয়নি। কোন ছদ্মবেশে? সঠিক উত্তর হচ্ছে বাইজি। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি কে? জগদীশবাবু। অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? 21 জনকে। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ। প্রলয়োল্লাস কবিতার উৎস গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত হয়? সিন্ধু তীরে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো হয়? সেটা হচ্ছে অলংকার। নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হল ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো খেলে। রেখাঙ্কিত অংশ হচ্ছে অপাদান কারক। তার কারণ হচ্ছে এখানে তুলনা বোঝাচ্ছে, চেয়ে মানে হতে। বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন বা নিষ্পন্ন হয়, সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসের নাম নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটির সমাস হচ্ছে, এটি ব্যাপ্তি তৎপুরুষ। ক্ষণস্থায়ী এর ব্যাসবাক্য করলে হবে ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী। দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। এটি একটি সরল বাক্য। যে বাক্যে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে কর্মবাচ্য বলে। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে কর্তৃবাচ্য। এসে কিউ প্রশ্নের উত্তরগুলো একটু তোমরা দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। দেখো তোমরা সঠিক উত্তর দিয়েছো কি না একটু দেখে নাও। কি আশ্চর্য, চমকে ওঠে ভবতোষ। ভবতোষের চমকে ওঠার কারণ কি? এটা হচ্ছে সুবোধ ঘোষের বহুরূপী থেকে নেওয়া হয়েছে। ভবতোষ কেন চমকে উঠেছিল? তার কারণ হচ্ছে ভবতোষ যখন জানতে পারলেন যে জগদীশের বাড়িতে যিনি বিবাগী বা বিরাগী সেজে গিয়েছিলেন তিনি হচ্ছেন হরিদা, সেই কথাটা শুনেই তিনি চমকে উঠেছিলেন। অমৃতের বয়স কত? পান্নালাল প্যাটেলের অদল বদল গল্প অনুযায়ী অমৃতের বয়স হচ্ছে 10 বছর। এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ অবসন্ন হইয়া আসিতেছে। কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল? এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? এটা হচ্ছে নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। এখানে নদীর যে কল্লোল ধ্বনি বা নদীর জলস্রোতের শব্দ শুনে ভীষণ মধুর বলে মনে হয়েছিল। মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। হাসি গোপন করার কারণ কি? এটা নেওয়া হয়েছে পথের দাবি গল্প থেকে। এখানে হাসি গোপন করিল কে? এটা অপূর্ব। তার কারণ গিরিশ মহাপাত্রের অদ্ভুত যে সাজসজ্জা দেখে সে হাসি গোপন করেছিল। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কী নিয়ে শোরগোল পড়ে যায়? সেটা হচ্ছে জ্ঞানচক্ষু গল্পে তপন যখন তার লেখা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপতে দেই তখন কি হয়? সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। দণ্ডচারী এই মতে। এক দণ্ড মানে কত সময়? এক দণ্ড মানে 6 মিনিট। ক্ষমা করো এই উক্তির মধ্যে দিয়ে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? আফ্রিকা কবিতায় কবি হিংস্র সাম্রাজ্যবাদের বিপরীতে দাঁড়িয়ে অপমানিত আফ্রিকার প্রতি মানবিকতা ও সৌজন্য প্রকাশের আবেদন করেছিলেন, তাই এই আবেদন প্রকাশিত হয়েছে। প্রণমিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রীর পরিচয় দাও। এ ধাত্রী আসলে কে? এ ধাত্রী আসলে ইন্দ্রজিতের যে মাতা, নাম প্রভাষার রূপ ধরে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে গিয়েছিলেন। সমস্ত সমতলে ধরে গেল আগুন। আগুন ধরার কারণ কি? অসুখী একজন কবিতায় আমরা দেখি
যুদ্ধের বীভৎসতার ফলে সমস্ত সমতলে আগুন ধরে যায়। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? আমাদের কি করতে হবে? কবি শঙ্কু ঘোষ বলছেন আমাদের পথ নেই আর, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। তার মানে আমাদেরকে সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে হাতে হাত রেখে একতা হয়ে চলতে হবে। সেই একতার কথাই তিনি এখানে বলতে চেয়েছেন। তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। এখানে তুমি বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন? এটি হচ্ছে শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। এখানে তুমি বলতে প্রাবন্ধিক কলমকে বুঝিয়েছেন। যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে কি বলে? তাকে দার্শনিক বলা হয়। বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। কোন বিষয়ে এখনও বাধা আছে? রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান এ প্রবন্ধে আমরা দেখতে পাই যে উপযুক্ত বাংলা পারিভাষিক শব্দের অভাবের জন্য সঠিক বা উপযুক্ত বাংলায় বিজ্ঞান আলোচনার অভাব আছে বা বাধা আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন? বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষা বিশেষজ্ঞ এবং লেখকগণ এই সমিতির সঙ্গে কাজ করেছিলেন। এবার ব্যাকরণের যে 8টি প্রশ্ন আছে সেগুলো একটু তোমরা দেখে নাও। অনুক্ত কর্তা কাকে বলে? কর্মবাচ্য বা ভাববাচ্যের কর্তা যখন প্রধানভাবে উক্ত হয় না তখন তাকে অনুক্ত কর্তা বলে। যেমন আমার দ্বারা এ কাজ হবে না, এখানে আমার অনুক্ত কর্তা। জনে জনে নিয়ন্ত্রণ করেছি নিম্নরেখা পদটি কী জাতীয় কর্ম? এটি একটি কর্মে বিবসার উদাহরণ। আকাশবাণী সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। আকাশ হতে আগত বাণী, এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও। পঞ্চবটী, পঞ্চবটের সমাহার। অলপ সমাস কাকে বলে? যে সমাসের সমসমান পদের বিভক্তিটি সমস্ত পদে লুপ্ত হয় না তাকে অলপ সমাস বলে। যেমন হাটে বাজারে। বাক্য নির্মাণের শর্তগুলির নাম উল্লেখ করো। বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টি: আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো, যৌগিক বাক্যে পরিবর্তন করো। এটি যৌগিক বাক্যে লেখা আছে। সূচক বাক্যের একটি উদাহরণ দাও। আহা কি মনোরম দৃশ্য। বাড়িতে খবর দিয়েছেন, কর্মবাচ্যে রূপান্তর করো। বাড়িতে খবর দেওয়া হয়েছে। কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। সেটি হচ্ছে ঘণ্টা বাজে বা শঙ্খ বাজে। এই স্কুল বোর্ডের যে মাধ্যমিক এর যে বাংলা প্রশ্ন সেটা তুলনামূলক সহজই হয়েছে মাদ্রাসা বোর্ডের থেকে বলাই যায়। তার কারণ মাদ্রাসা বোর্ডের এবার প্রশ্ন একটু হলেও মডারেট হয়েছে। আচ্ছা, চলিত বাংলায় অনুবাদ করো। অর্থাৎ যে ইংলিশ টু বেঙ্গলি আছে সেটার একটু তোমরা দেখে নাও যে বাংলা অনুবাদ করলে কি হবে। কি বলা হচ্ছে যে উই আর লিভিং ইন এ এজ অফ সায়েন্স। তার মানে কি বলা হচ্ছে যে আমরা বিজ্ঞানের যুগে বাস করছি। সায়েন্স হ্যাজ ডিসকভার্ড অ্যান্ড ইনভেন্টেড মেনি থিংস। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার ও উদ্ভাবন করেছে। ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফট অফ সায়েন্স টু ম্যান। এবং বিদ্যুৎ বা কারেন্ট হলো মানুষের প্রতি বিজ্ঞানের দেওয়া অন্যতম শ্রেষ্ঠ উপহার। ইলেকট্রিসিটি হ্যাজ অলমোস্ট চেঞ্জ দ্য মোড অফ আওয়ার লাইফ। এবং এই যে বিদ্যুৎ বা কারেন্ট আমাদের জীবনধারা প্রায় সম্পূর্ণভাবে বদলে দিয়েছে বা সহজ করে দিয়েছে। আজকে তবে এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।